আমি কমেন্ট বক্স পড়ছিলাম, অনেকে আমাকে রিকোয়েস্ট করেছেন স্যার মাস ফাস্টিং বা পুঞ্জিত ক্ষয়ের উপর একটা ক্লাস দিলে খুব ভালো হয়। তাই আজকে যে ক্লাসটা করব মাস ফাস্টিং বা পুঞ্জিত ক্ষয়ের উপর একটা ক্লাস করব, ঠিক আছে। এই পুঞ্জিত ক্ষয় বোঝে নেওয়ার আগে চলুন আগে আমি কিছু কনসেপ্ট আপনাকে ক্লিয়ার করে দিই। এই কনসেপ্টটা যদি আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যায় তাহলে কিন্তু মাস ফাস্টিং বোঝা খুব ইজি হবে। ওকে, চলুন প্রথমে আমরা দেখব সেট ওয়ানে রক। রক কাকে বলবো? রক মানে হচ্ছে বড় পাথর, বিশাল বড় আকৃতির শিলাখণ্ডকে আমরা কি বলবো? রক বলবো। যেমন দেখুন এটাকে কি বলবো আমরা? রক। একটা বিশাল বড় আকৃতির শিলা, এটাকে আমরা রক বলতে পারি। ওকে, আচ্ছা। 2 নম্বর কি, তার থেকে যখন আকারে ছোট হবে তখন সেটাকে আমরা কি বলবো? ডেব্রিস। কি বলবো? ডেব্রিস। আচ্ছা, এটাকে আমি ডেব্রিস বলতে পারি যে তোর থেকে ছোট আছে। ওকে, তার থেকে যখন ছোট হবে, ঠিক আছে, এবং শুকনো বা ভেজা মাটি হবে, ছোট ছোট খণ্ড হবে, তখন সেটাকে আমরা কি বলবো? ভূগোলের ভাষায় আর্থ। আচ্ছা, দেখুন তো এটাকে আমরা আর্থ বলতে পারবো নাকি? এটাকে আমরা কি বলবো? আর্থ। ঠিক আছে, এবার এই আর্থ যখন জলে মিশে কাদা হয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? মাড। দেখুন তো এই যে এটাকে আমরা কি বলবো? মাড। তাহলে দেখুন পরপর আমি একটু হাতে সাজিয়ে দিই, আমরা একটু বলুন তো, পরপর একটু হাতে আমাদের সাজানো থাকছে, পরপর আমরা একটু বলার চেষ্টা করি। এটা কি? এটা হচ্ছে আমাদের রক। তারপরে এটা কি? এটা হচ্ছে ডেব্রিস, এটা হচ্ছে আর্থ, এটা হচ্ছে মাড। এই পরপর ধাপটা কিন্তু আমরা প্রথম স্টেপে শিখে নিলাম। ওকে, চলুন চলুন এবার আমরা স্টেপ 2 এ শিখে নেব ক্রিপ আর ফ্লো। ক্রিপ কাকে বলবো? ক্রিপ হচ্ছে খুব ধীর গতিতে, খুব ধীর গতিতে অদৃশ্যভাবে যখন কোনো শিলাখণ্ড বা মাটি ওপর থেকে নিচে নামবে সেটাকে আমরা ভূগোলের ভাষায় কি বলবো? ক্রিপ। যেমন বাস্তব উদাহরণ কি দেবো? বাস্তব উদাহরণ হচ্ছে কচ্ছপ বা শামুক যেভাবে চলে সেটাকে আমরা কি বলবো? ক্রিপ। ওকে, চলুন আর একটা দেখে নিই। মনে করুন এটা একটা ঢাল আছে আমাদের, এটা মনে করুন নামছে, দেখুন আস্তে 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 নামছে, এটাকে তখন আমরা কি বলবো? ক্রিপ। আরও দুটো বাস্তব উদাহরণ দিই। দেখবেন একটা হিন্দিতে গান আছে, ধীরে ধীরে সে তু মেরে জিন্দেগি মে আনা, ধীরে ধীরে সে মেরা দিল কো চুরানা। এই গানটা ধীরে ধীরে সে তু মেরা জিন্দেগি মে আনা ভূগোলের ভাষায় কি? ক্রিপ। আবার দেখবেন আমরা যখন কোনো ছেলে বা মেয়ে কলেজে পড়তে যান তখন আমাদের সম্পর্ক শুরু হয় জাস্ট ফ্রেন্ড দিয়ে, কিন্তু পরবর্তীকালে আস্তে আস্তে আপনাদের মধ্যে প্রেম হয়ে যায়, সে প্রেম সাংসারিকে পরিণত হয়ে যায় স্বামী স্ত্রী। এটা কিসের উদাহরণ? ক্রিপের উদাহরণ। আবার বিশেষ করে ইয়ং ছেলেদেরকে বলছি, তোমরা কিন্তু যাদের জিএফ আছে, গার্লফ্রেন্ড আছে, তারা কিন্তু চাকরি পাওয়ার চেষ্টা করো। তা না হলে তুমি যদি চাকরি না পাও ধীরে 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 করে তোমার গার্লফ্রেন্ড কিন্তু অন্যজনের ওয়াইফে পরিণত হয়ে যাবে, তখন তুমি ক্রিপের উদাহরণ হয়ে যাবে। বুঝতে পেরেছো আশা করি ক্রিপ কাকে বলে? ছবিতেও আমরা কিন্তু পরপর দেখে নিলাম ক্রিপ। এরপর আসবো ফ্লো। ফ্লো কাকে বলবো? ফ্লো হচ্ছে যখন মাটি বা ধ্বংসপ্রশেষ তরল আকারে বয়ে যাবে তখন সেটাকে আমরা কি বলবো? ফ্লো। যেমন কি নদী, নদী যেভাবে প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলবো? ফ্লো। কিংবা সাপ যেভাবে প্রবাহিত হয় সেটাকে আমরা কি বলবো? ফ্লো। যেমন দেখুন মনে করুন এটা হচ্ছে একটা জল, এই জলটা মনে করুন প্রবাহিত হচ্ছে এঁকে বেঁকে, ধরে নিন এঁকে বেঁকে যাচ্ছে, তাহলে এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো ফ্লো। এটাকে আমরা কি বলবো? ফ্লো। আশা করছি ক্রিপ এবং ফ্লোর মধ্যে যে পার্থক্য সেটা আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। এরপরে আমরা চলে আসবো সেট 3-তে। সেট 3-তে কি বললো? ফল। ফল মানে হচ্ছে কি, যখন মাধ্যাকর্ষণের টানে খাঁড়া বা উল্লম্ব ঢাল বলো সরাসরি ওপর থেকে নিচে পড়বে তখন সেটাকে কি বলবো? ফল। একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবেন। মনে করুন গাছে যখন পাকা আম পড়ে, গাছে যখন পাকা আম পাকে বা নারকেল, তখন নারকেল কি হয়? এইভাবে ওপর থেকে নিচে পড়ে, এটাকে আমরা কি বলবো? ফল। ওপর থেকে যখন ডাইরেক্ট নিচে পড়বে সেটাকে আমরা কি বলবো? ফল। যেমন দেখবেন আমরা বলি আই ফল ইন লাভ, মানে কি? আমি তোমার ভালোবাসাই পড়েছি। ভালোবাসা কিন্তু হঠাৎই হয়, তাই তো? না এরকম করে লিখে রাখে যে তুমি যখন কলেজে উঠবে তখন তোমার জীবনে একটা ভালো মেয়ে আসবে, তোমার মধ্যে ভালোবাসা হবে, এরকম কি ভালোবাসা আছে? ভালোবাসা কিন্তু হঠাৎই হয়। তাই আমরা ইংরেজি কি লিখি? আই ফল ইন লাভ। আমরা কখনো কিন্তু লিখি না আই সাবসিডেন্ট ইন লাভ। তাহলে ফল ইন লাভ মানে বুঝতে হঠাৎ করে আসবে। এখনো বর্তমানে বিয়ের পরও ভালোবাসা হঠাৎ করে চলে আসছে। ঠিক যেমন শোভনের জীবনে কে এসেছিল? বৈশাখী। পার্থর জীবনে কে এসেছিল? অর্পিতা।
তাই যারা ইয়ং ছেলে মেয়ে পড়াশোনা করছো তারা কিন্তু এখন প্রেম ভালোবাসায় নজর দাও না, তোমরা নিজের কেরিয়ার গঠনের দিকে নজর দাও। অটোমেটিক পরবর্তী গেলে তোমার জীবনে ভালোবাসা ফল আকারেই আসবে। ওকে, তাহলে ভালোবাসা উদাহরণ কি হচ্ছে ফল। আশা করছি ফল সম্পর্কে বোঝা গেছে। এরপর চলে আসবো স্লাইড। স্লাইড মানে হচ্ছে যখন একটা বাঁকা বা সমতল বরাবর একসাথে পিছলে পড়বে। বাস্তব উদাহরণ দিই। আচ্ছা, আপনারা বাচ্চাদের পার্কে গেছেন, যখন পার্কে যান তখন বাচ্চারা কি করে, স্লাইড থেকে এইভাবে পড়ে না, এইভাবে পড়ে, এটাকে কি বলবো স্লাইড। দেখুন এইভাবে পড়ছে স্লাইড। আচ্ছা, আমরা যখন ছেলেমেয়েরা যাই ওয়াটার পার্কে তখন কি করি, ওয়াটার পার্কে এরকম করে আস্তে আস্তে পড়ি না, ওটাকেও কিন্তু আমরা স্লাইড বলবো। ঠিক যখন তাহলে আমরা পড়লে স্লাইড, ঠিক সেরকম যখন শিলাখণ্ড এইভাবে পড়বে তখন সেটা আমরা কি বলবো, স্লাইড। আশা করছি ফল স্লাইড সম্পর্কে ধারণা ক্লিয়ার। এই যে ছবিতে দেখে নিন, এটা হচ্ছে কার ছবি, এটা হচ্ছে ফলের ছবি, এটা কার, স্লাইডের ছবি। এরপর হচ্ছে টপল। টপল কাকে বলছে, ওই নিচের গোড়া যখন দুর্বল হয়ে যাবে তখন মাথা কাঁধ বরাবর যখন পড়ে যাবে, ঠিক আছে, অর্থাৎ পাথরের শিলাখণ্ড ওপরে যখন নিচের দিকটা দুর্বল হয় তখন কাঁধ মাথা বরাবর কাঁধ বরাবর যখন পড়ে যাবে সেটাকে বলে টপল। যেমন দেখবে যখন গাছ কাটে, মনে করুন এটা একটা গাছ, এই গাছে যখন এই গোড়াটা কাটা হয় তখন কি হয়, এই গোড়াটা ধরলে গাছটা টকাম করে পড়ে যায়, এটাকে আমরা কি বলবো, টপল। আর একটা উদাহরণ দিই। আচ্ছা, মনে করুন এই তিনটে বই রাখা আছে, দেখতে পাচ্ছেন এই তিনটে বই রাখা আছে, এখানে যদি আমি এরকম করে করি, বইটা কি করে পড়বে, প্রথমে এই বইটা পড়বে, তারপরে এই বইটা পড়বে, এই বইটা স্টেপ বাই স্টেপ পড়বে মাথা কাত হয়ে, এটাকে আমরা কি বলবো, টপল। দেখুন ছবিতে প্রথমে এইটা পড়লো, তারপরে এইটা, তারপরে এইটা, তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে বলবো টপল। তারপরে চলুন শিখেলি সাবসিডেন্স। সাবসিডেন্স কাকে বলবো, সাবসিডেন্স হচ্ছে ভূগর্ভের নিচের অংশ যখন ধসে যাবে, নিচের অংশ যখন খালি হয়ে যাবে, ওপরের অংশ হঠাৎ করে বসে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, সাবসিডেন্স। যেমন মনে করুন আমরা কোনো একটা চৌকিতে 7 জন বসে আছেন, হঠাৎ করে চাপ পড়লো, চৌকিটা কী হবে, এরকম করে বসে যায়, এটাকে বলবো সাবসিডেন্স। এটা মেনলি কোথায়, বালি যেখানে আপনার কয়লা খনি আছে সেখানে দেখতে পাওয়া যায়। কয়লা খনিতে কী হয়, নিচে থেকে কয়লা তোলা হয়, নিচেটা ফাঁপা হয়ে যায়, নিচেটা কিন্তু বালি দ্বারা পরিপূর্ণ করা হয় না, তাই ওপরে কয়লা খনি অঞ্চল কী হয়, হঠাৎ করে বসে যায়, তখন সেটা আমরা কি বলবো, সাবসিডেন্ট, ঠিক আছে। আবার দেখবেন যেমন ভেজা বালির উপর আমরা যদি পা দেন, বালিটা সরে যায়, হঠাৎ করে পাটা বসে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, সাবসিডেন্ট। আশা করছি বোঝা গেছে। তারপর হচ্ছে স্লাম। স্লাম কাকে বলবো, যে ঢালের একটা বড় অংশ যখন কার্ভ আকারে, বাঁকানো আকারে পড়ে যাবে, তখন সেটাকে আমরা কি বলবো, স্লাম। যেমন দেখা গেল একটা আমরা খাটে বসে আছি, খাটের 4টা পায়ে আছে, আমরা জানি একটা পায়ে যদি ভেঙে যায় খাটটা এরম করে বসে যায়, তখন সেটাকে আমরা কি বলবো, স্লাম বলবো। আশা করছি আর একটা আমরা এই সাবসিডেন্সের আর একটা উদাহরণ আমরা দিতে পারি, ঠিক আছে। যেমন দেখবেন সাবসিডেন্টটা কি করে পড়ে, এখন ফুটবলারদের মেন ডায়লগ, ঠিক আছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে। দেখুন এই চালটা কীরকম করে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এটা ভূগোলের ভাষায় কিসের উদাহরণ, সাবসিডেন্স। এটা ভূগোলের ভাষায় দেখুন ঝরে ঝরে পড়ছে, এটা স্লাইডের উদাহরণ, ঠিক আছে, এটা হচ্ছে স্লাইডের উদাহরণ। যখন ঝরে ঝরে পড়বে তখন সেটাকে বলছে স্লাইডের উদাহরণ, ঠিক আছে। দেখুন আরেকবার, এটা কিসের উদাহরণ, স্লাইডের। ফুটবলার ভাষায় ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, এটা ভূগোলের ভাষায় কি, এটাকে বলছে স্লাইড, ঠিক আছে। আশা করছি এই যে কনসেপ্টটা, রক কাকে বলে বুঝতে পেরেছেন, ডেব্রিস কাকে বলে, রক হচ্ছে বড় আকৃতির পাথর, রক তার থেকে ছোট হলে ডেব্রিস, তার থেকে ছোট হলে আর, তার থেকে হচ্ছে মাড। আচ্ছা, ক্রিপ, ফ্লো, আশা করছি কনসেপ্ট বুঝতে পেরেছেন, ফল বুঝতে পেরেছেন, স্লাইড বুঝতে পেরেছেন, টপল বুঝতে পেরেছেন, সাবসিডেন্স বুঝতে পেরেছেন, স্লাম বুঝতে পেরেছেন। তাহলে আমরা বেসিক কনসেপ্ট কিন্তু সবগুলো বুঝে নিলাম। এবার এই কনসেপ্টগুলো আমরা অ্যাপ্লাই করে দেবো, তাহলে কিন্তু মাস ওয়াস্টিংয়ে যে প্রকারভেদ আছে আমরা পরিষ্কার বুঝতে পারবো। চলুন কী করে আমরা অ্যাপ্লাই করি। প্রথম দেখুন সয়েল প্লাস ক্রিপ। সয়েল কাকে বলে আমরা জেনে গেছি, ক্রিপ কাকে বলে জেনে গেছি। সয়েল যখন ক্রিপ আকারে মানে ধীরে ধীরে পড়বে তখন সেটাকে আমরা কি বলবো, সয়েল ক্রিপ। ওকে, রক, রক কাকে বলে আমরা জেনে গেছি, বড় আকৃতি পাথরকে রক জেনে গেছি। ক্রিপ কাকে বলে জেনে গেছি, রক যখন ক্রিপ আকারে পড়বে তখন সেটাকে আমরা কি বলবো, রক ক্রিপ। ওকে, ট্যালাস, ট্যালাস আমরা সবাই জানি শঙ্কু আকৃতির পাথরকে কি বলা হয়, ট্যালাস। এই ট্যালাস যখন ক্রিপ আকারে পড়বে তখন সেটাকে আমরা কি বলবো, ট্যালাস ক্রিপ। ওকে, তাহলে এই যে তিনটে কনসেপ্ট, সয়েল ক্রিপ, রক ক্রিপ, ট্যালাস ক্রিপ, আশা করছি আপনারা বুঝে গেছেন। এরপরে কি, বি হচ্ছে ডেব্রিস। ডেব্রিস কাকে বলে আমরা জেনে গেছি,
আচ্ছা, ফ্লো কাকে বলে আমরা জেনে গেছি। ডেব্রিস যখন ফ্লো করবে সাপের মতো বা নদীর মতো, তখন সেটাকে কি বলবো? ডেব্রিস ফ্লো। আর্থ আমরা জেনে গেছি, ফ্লো আমরা জেনে গেছি। আর্থ যখন ফ্লো করবে তখন কি বলবো? তাকে আর্থ ফ্লো। আচ্ছা, মাড আমরা জেনে গেছি, কাদা, সেটা যখন ফ্লো করবে তখন সেটাকে আমরা কি বলবো? মাড ফ্লো। ওকে, তারপরে সেটা চলে আসবো। রক আমরা জেনে গেছি কাকে বলে। রক যখন ফল করবে, ভার্টিক্যালি পড়বে, তখন সেটাকে বলবো রক ফল। ডেব্রিস যখন ফল করবে তখন সেটাকে আমরা কি বলবো? ডেব্রিস ফল। আচ্ছা, আর্থ যখন ফল করবে সেটাকে আমরা কি বলবো? আর্থ ফল। এবার চলুন, রক। রক যখন স্লাইড করবে, স্লাইড কাকে বলে জেনে গেছি, রক কাকে বলে জেনে গেছি। রক যখন স্লাইড করবে সেটা বলবো রক স্লাইড। ডেব্রিস যখন স্লাইড করবে তখন সেটাকে বলবো ডেব্রিস স্লাইড। ব্লক যখন স্লাইড করবে তখন সেটা কি বলবো? ব্লক স্লাইড। ব্লক কাকে বলে? বড় বড় চাই আকারে পাথরকে আমরা কি বলবো? ব্লক। এইগুলো ছাড়া কিন্তু আমাদের আর কিছু এখানে কনসেপ্ট আছে, যেমন সলিফ্লাক্সেন। সলিফ্লাক্সেন কাকে বলবো? পরিহিমবাহ অঞ্চলে মৃত্তিকা প্লাস পাথর প্লাস কাদা মিশ্রিত সয়েলের যে মুভমেন্ট, তাকে বলা হয় সলিফ্লাক্সেন। ঠিক আছে, এস ফর সলি, এস ফর সয়েল। সলিফ্লাক্সেন মানে সয়েলের মুভমেন্ট হবে। এই কথাটা কে বলেছিল? অ্যান্ডারসন, পরীক্ষায় পড়ে। সলিফ্লাক্সেন কথাটা কে বলেছিল? অ্যান্ডারসন। তারপর কি দেখবো? কনজেলিফ্লাক্সেন। কনজেলিফ্লাক্সেন কাকে বলবো? পরিহিমবাহ অঞ্চলে শুধুমাত্র যখন মৃত্তিকা প্রবাহ হবে তখন সেটাকে বলবো কনজেলিফ্লাক্সেন। দুটোর মধ্যে পার্থক্য বুঝতে পারছেন? দুইটি কমন হচ্ছে, দুইটি পরিহিমবাহ অঞ্চলে। পার্থক্য কি? এটা হচ্ছে মৃত্তিকা প্লাস পাথর প্লাস কাদা মিশ্রিত জল, আর এটা শুধুমাত্র মৃত্তিকা প্রবাহ। ওকে, আর এই দুটোকে যখন যোগ করে দেবো, মানে পরিহিমবাহ অঞ্চলের সমস্ত কিছু প্রবাহকে একসাথে কি বলা হয়? ক্রায়োটারবেশন। ওকে, দেখুন এই সলিফ্লাক্সেন কথাটা বলেছিল অ্যান্ডারসন। আচ্ছা, কনজেলিফ্লাক্সেন কথাটা বলেছিল ডাইলিক, আর ক্রায়োটারবেশন কথাটা বলছিল কি? বায়ান। ঠিক আছে, আর বর্তমানে এই প্রবাহগুলোকে বলা হয় জেলিফ্লাক্সেন। কি বলা হয়? জেলিফ্লাক্সেন। তাহলে এই ভিডিওতে মাধ্যমে আমরা কিন্তু অনেক কিছু জেনে গেলাম। ঠিক আছে, বাস্তব উদাহরণের সাহায্যে জেনে গেলাম। আচ্ছা বলুন তো, যখন কোনো একটা গাছের একদিক কাটা হবে, মাথা কাত হয়ে পড়বে, তখন সেটাকে আমরা কি বলবো? অবশ্যই সেটাকে আমরা বলবো টপল বলবো। বইগুলো পরপর ধাপ আকারে পড়লে সেটাকে কি বলবো? টপল বলবো। আচ্ছা, ওই যে সে বিখ্যাত ডায়লগ ফুটবলারদের ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে পড়ছে, ঝরে ঝরে ভাত পড়বে, সেটা কার উদাহরণ হয়ে যাবে? স্লাইডের উদাহরণ হয়ে যাবে। ওয়াটার পার্কে যখন আমরা খেলা করব বা পার্কে যখন ছেলেমেয়ের ওপর থেকে নিচে নামবে, কার উদাহরণ হয়ে যাবে? স্লাইডের উদাহরণ হয়ে যাবে। আচ্ছা, যখন আমাদের জীবনে প্রেম আসবে, আই ফল ইন লাভ, তখন ভূগোলের ভাষায় কার উদাহরণ হয়ে যাবে? ফলের উদাহরণ হয়ে যাবে। ঠিক আছে, যখন ভেজা বালিতে পা দেবো, পাটা নিচে নেমে যাবে, কার উদাহরণ হয়ে যাবে? সাবসিডির উদাহরণ হয়ে যাবে। যখন কেউ গান করবে ধীরে ধীরে সে মেরে জিন্দেগি মে আনা, তখন কার উদাহরণ হয়ে যাবে? ক্রিপের উদাহরণ হয়ে যাবে। ঠিক আছে, সাপ বা নদী যেভাবে যায় তখন সেটা কার উদাহরণ হয়ে যাবে? ফ্লোর উদাহরণ হয়ে যাবে। ঠিক আছে, আর যখন খাটের একটা পা ভেঙে যাবে, দিয়ে পড়ে যাবে, সেটা কার উদাহরণ হয়ে যাবে? স্লামের উদাহরণ হয়ে যাবে। আশা করছি এই ভিডিওতে আপনারা মাছ ফস্টিংয়ের যে বিভিন্ন প্রকারভেদ সেটা বাস্তব উদাহরণ সহকারে খুব সহজে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ। চলুন এবারে আমরা তাহলে মক টেস্ট দেখে নিই পুঞ্জিত ক্ষয়ের উপর। এখানে টোটাল 16টা কোশ্চেন দেওয়া হয়েছে, আপনারা কিন্তু উত্তরটা করবেন। ঠিক আছে, চলুন 1 নম্বর কোশ্চেন। পুঞ্জিত ক্ষয়ের মাত্রা বৃদ্ধি করে এ জল ও বায়ু, বি জল ও বরফ, সি বায়ু ও বরফ, ডি সবকটি ঠিক। 2 নম্বর কোশ্চেন। ফল খুব বেশি পরিমাণে দেখা যায় এ নদী উপত্যকার খাড়া ঢাল বরাবর, বি মৃদু ঢাল বরাবর, সি ভিগু বরাবর, ডি এ ও সি ঠিক। 3 নম্বর কোশ্চেন। শিলাপতনের আর্থ ফলের পরিমাণ কম এ আর্দ্র স্থানে, বি শুষ্ক স্থানে, সি উষ্ণ আর্দ্র স্থানে, ডি উষ্ণ শুষ্ক স্থানে। 4 নম্বর। পুঞ্জিত ক্ষয়ের মধ্যে সর্বাধিক দ্রুত হারে হয় এ বিসর্পণ, ডি বি প্রসারণ, সি ভূমিধস, ডি অবনমন। 5 নম্বর। কোন অঞ্চল কর্দম প্রবাহের জন্য সর্বাধিক আদর্শ এ মেরু অঞ্চল, বি পরিহিমবাহ অঞ্চল, সি মরু অঞ্চল, ডি নাতিশীতোষ্ণ অঞ্চল। 6 নম্বর কোশ্চেন। ভার্টিক্যাল স্লোপ নামে পরিচিত এ ক্লিফ, বি ফ্রি ফেস, সি প্রিসিপিটেশন, ডি এ অল অফ দি অ্যাবাভ। 7 নম্বর কোশ্চেন। মূলত কিসের দ্বারা মৃদু ঢালের সৃষ্টি হয় এ কর্দম প্রবাহ, বি বিসর্পণ, সি সলিফ্লাক্সেন, ডি সবকটি ঠিক। 8 নম্বর কোশ্চেন। নিরাপদ উপাদানের মান কত হলে পুঞ্জিত ক্ষয় শুরু হয়
এ একের কম, বি একের বেশি, সি হচ্ছে 1 আর ডি হচ্ছে এ ও সি ঠিক। 9 নম্বর কোশ্চেন, পুঞ্জিত ক্ষয় শব্দটির প্রবর্তক চার্লস ফারকুহারসন স্টুয়ার্ট, বি জে অ্যান্ডারসন, সি জে ডাউলিগ, ডি বৌলিগ। 10 নম্বর, পার্বত্য অঞ্চলে দেখা যায় এ শিলাধস, বি অবস্কর প্রপাত, সি টপল, ডি সবকটি ঠিক। 11 নম্বর, কর্দম প্রবাহ দেখা যায় এ আর্দ্র উপক্রান্তীয় অঞ্চলে, বি মরুপ্রায় ও আলপাইন অঞ্চলে, সি আগ্নেয়গিরি জ্বালামুখে, ডি সবকটি ঠিক। 12, তুমি উত্তরকাশী থেকে গঙ্গোত্রী যাবার পথে গঙ্গার উভয় ধারে দেখতে পাবে এ টপল, বি অবনমন, সি সলিফ্লাক্সেন, ডি সবকটি ঠিক। 13 নম্বর, স্ক্রিটেলাস কিসের ফলে গঠিত ভূমিরূপ? এ দ্রুত প্রবাহ, বি ধীর প্রবাহ, সি ধস প্রবাহ, ডি সবকটি ঠিক। 14 নম্বর, ধীর প্রবাহের ফলে গঠিত ভূমিরূপ এ ফেলসেলমার, বি খারাভিগু, সি সলিফ্লাক্সিন মঞ্চ, ডি সবকটি ঠিক। 15 নম্বর কোশ্চেন, আর্দ্র অঞ্চলে দেখা যায় এ রকফল, বি টেরাস্ক্রিপ, সি ডেব্রিস অ্যাভালেঞ্চ, ডি এ ও সি ঠিক। 16 নম্বর, কর্দম প্রবাহের ফলে গঠিত ভূমিরূপ এ কর্দম টিলা, বি ডিবি, সি দীর্ঘ গভীর খাত, ডি সবকটি ঠিক। তাহলে এই যে 16টা কোশ্চেন আপনাদেরকে দিলাম, আপনারা উত্তর করবেন, পরবর্তী ভিডিওতে উত্তর দেওয়া হবে। আর একটা কথা ভালো করে বুঝুন, আজকে যেটা আমরা মেনলি বোঝালাম সেটা হচ্ছে মাস কস্টিংয়ের বিভিন্ন ধরনের কনসেপ্ট। অ্যাকচুয়ালি আমার যেটা মনে হয়েছিল যে কনসেপ্ট কিন্তু বোঝা দরকার, ফল কিভাবে পড়ে এবং বাস্তব উদাহরণের সাহায্যে আমাদের চারপাশে যে সমস্ত উদাহরণ আমরা দেখতে পাই সেটার সাহায্যে যদি মাস কস্টিংকে কম্বিনেশন করতে পারি তাহলে আমার মনে হয়েছে সেটা ছেলেদের মেয়েদের ক্ষেত্রে বোঝার জন্য খুব আদর্শ হয়ে উঠবে। তাই আমি আজকের ভিডিওতে বাস্তব উদাহরণ একটু বেশি প্রয়োগ করেছি, কারণ আমি জানি এই মাস কস্টিং থেকে বিভিন্ন তথ্য আপনি আমার পার্ট 1, পার্ট 2, পার্ট 3 বা আরও অন্যান্য যে সমস্ত বই আছে সেই বইয়ে কিন্তু প্রচুর পরিমাণে তথ্য পেয়ে যাবেন। কিন্তু এই টপিকটা বাস্তব উদাহরণের সাথে রিলেটেড করে বোঝাবার জন্যই কিন্তু আজকের ভিডিওতে প্রচুর পরিমাণে বাস্তব উদাহরণ দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনি বাস্তব উদাহরণ দেখে মাস কস্টিংটিকে ফিল করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ।